রক্তদানের সবার জন্য আমাদের নিচে কাউন্টার আছে, আমাদের নিচে, সেখানে আপনারা যারা রক্ত দান করতে চান দেবেন। কিন্তু একটা অনুরোধ আছে, তার সাথে শর্ত, যে আমাদের যেহেতু এডিজি আছে একবার সুবিধা আমরা পাবো, তার জন্য আমরা প্রথম থেকেই নিয়ম মেনে চলছি যে আমাদের যারা অর্থ দান করছেন তাদের আধার কার্ড বা প্যান কার্ডের নাম্বার জমা দিতে হবে। সুতরাং আপনি যারা যে অর্থ দিচ্ছেন তার সাথে এটা থাকবে আধার কার্ড অথবা প্যান কার্ড, আর তার সাথে অ্যাড্রেস। আধার কার্ড হলে অ্যাড্রেস থাকছে, কিন্তু প্যান কার্ডে অ্যাড্রেস নেই, সুতরাং অ্যাড্রেসটা দিতে হবে আর ফোন নাম্বারটা দিতে হবে। এটা একটু বা এডিট নাম্বার, এটা আপনাদের কাছে অনুরোধ রাখলাম এই প্রশ্নে। আর তার সাথে আপনারা জানেন গত 17 জানুয়ারি আমাদের এই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে জ্যোতি বসুর স্মরণে আমরা একটা ডায়েরি বের করেছি। ওই দিনই সেটা কমরেড প্রকাশ কারাত, কমরেড বিমান বসু তারা ওখানে প্রকাশ করেছে। তারপর থেকে অনেকেই সংগ্রহ করেছে, কিন্তু এখনো এটা একটা স্মারক, এটা শুধু ডায়েরি না, একটা স্মারক। সেখানে সেটা পাওয়া যাবে। ওই দিনও আমরা 400 টাকা, এমনি 500 টাকা মূল্য, আজকেও 400 টাকা যারা নেবেন ওখানে কাউন্টারে সেগুলি আছে, 400 টাকা দিয়ে নিয়ে যেতে পারেন। আমরা সভা শুরু করার আগে আমরা ওই কাজটা সেরে বিমানটাকে অনুরোধ করবো, বিমানটা এখানে আসবেন, কারণ মিটিং চলাকালীন আর আমরা সেটা করবো না। সেই জন্য যারা কয়েকজন ডোনেশন দেবেন তারা চেক নিয়ে এসছেন, অনেক আগেই তারা জানিয়েছিলেন, তাদেরকে আমরা ডাকছি এখানে নিচে বিমানদার হাতে, এবং সূর্যদা আছেন, মোহাম্মদ সেরিনা আছেন, চন্দ্রন্য ডোম আছেন, তাদের হাতে একজন করে আমরা ডাকবো, দিয়ে দিই। হ্যাঁ বিমানদার যা প্রথমেই দিচ্ছেন শ্রীমতী কণিকা সান্যাল। ধন্যবাদ। শ্রীমতী কণিকা সান্যাল 10,000 টাকা দিয়েছেন বিমানদার। এবারে ওনার প্রয়াত স্বামী চন্দ্রশেখর সান্যালের স্মরণে টাকা দিয়েছে। এবার আসবেন কমলেন্দু রায় আর পম্পা রায়। একসাথে হ্যাঁ, কমলেন্দু রায়, পম্পা রায় 10,000 আর 5,000, 15,000 টাকা তারা দিচ্ছেন। ধন্যবাদ। যেবার আসবেন মিস্টার দিব্যেন্দু বিশ্বাস। উনি অবসরপ্রাপ্ত কর্মচারী, তিনি আমাদের ট্রাস্টের সদস্য ডক্টর সূর্যকান্ত মিত্র হাতে দিচ্ছেন।
তিনিও 10,000 টাকা দিলেন। আচ্ছা, অধ্যাপক আশিস চ্যাটার্জি তিনি চলে গেছেন, 21,000 টাকা দিয়ে আছেন। ঠিক আছে, তিনি 21,000 টাকা দিয়েছেন। আর শুধু আরেকটা, শ্রী অমলেন্দু রায় আচ্ছা, অশোক কুমার বসু তিনি একটা অ্যামাউন্ট আজকে দিচ্ছেন মোহাম্মদ সেলিমের হাতে, কিন্তু তার তিনি যেটা আমাদেরকে বলেছেন প্রতি মাসে তিনি জ্যোতি বসু সেন্টারের জন্য আগামী 1 বছর এই ডোনেশন দিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। ঠিক আছে, আজকে 11,000 টাকা দিচ্ছেন অশোক বসু। এবার বাকি যারা আছেন এনেছেন, নিচে আমাদের কাউন্টার আছে, তিনি থাকবেন। এবার আমরা সবার কাজ শুরু করছি। আমি মোহাম্মদ সেলিম, সূর্যদা, রামচন্দ্র ডোম, রেখা গোস্বামী তাদের এখানে আসতে বলছি, বিমানদা। ঠিক আছে, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের পক্ষ থেকে জননেতা জ্যোতি বসুর 112তম জন্মদিনের যে অনুষ্ঠান, আমরা প্রাথমিক কিছু কাজ করেছি। এবার আনুষ্ঠানিকভাবে আমাদের সভা শুরু হচ্ছে। এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের এই ট্রাস্টের সভাপতি শ্রদ্ধেয় বিমান বসু। এই প্রস্তাব আমি রাখছি। আমি এই প্রস্তাব সমর্থন করেছি। আপনারা সবাই অবহিত বলেই আপনারা এসেছেন। আজকে আমরা জ্যোতি বসুর নামাঙ্কিত এই সমাজ চর্চা গবেষণা ক্ষেত্র, সেখানে তার 112তম জন্মদিবসে আমরা মিলিত হয়েছি। আমি শুরুতেই বলবো, জ্যোতি বসু তাকে তো স্মরণ করবই, আরো যারা আমাদের রাজ্যে, দেশে এবং বিদেশে আন্দোলন সংগ্রামে যুক্ত থেকে যারা শহীদ হয়েছেন, যারা প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন, যার একটি অকল্পনীয় সেই ঘটনা হচ্ছে। প্যারিসেও হত্যাবান হচ্ছে, আবার আমেরিকাতেও হত্যাবান হচ্ছে, আত্মনগরীতেও হত্যাবান হয়েছে এবং গাড়ি সহ চলে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। তাদের সবার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে বিনম্রতা পালন করি। এখন আপনাদের সামনে এই 112তম
বসুর জন্মদিবসে প্রারম্ভিক বক্তব্য রাখবেন এই সংস্থার সম্পাদক রবীন দেব। নমস্কার। সদ্য সভাপতি উপস্থিত আমাদের জ্যোতি বসু সেন্ট্রাল ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের রাজ্যের সদস্যবৃন্দ, এখানে উপস্থিত বিভিন্ন স্তরে যারা বিশিষ্ট নাগরিকরা আছেন, সুধীবৃন্দ, তাদের সকলকে আমরা জ্যোতি বসু সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে জননেতা জ্যোতি বসুর 112তম জন্মদিন। আপনারা সকলেই জানেন যে আমরা প্রতি বছর এই দিনটা পালন করছি আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে নানা অনুষ্ঠানে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আগামীকাল সারা দেশে শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে ধর্মঘট করছে তার প্রাক্কাল। স্বাভাবিকভাবে আমাদের অনুষ্ঠান আমরা খুব সংক্ষেপে করছি। আমরা গত 17 জানুয়ারি জ্যোতি বসুর পঞ্চদশ প্রয়াণ দিবসে আমরা আমাদের এই ভবন আমরা উদ্বোধন করেছি। এটা আমাদের সকলের সহযোগিতা নিয়ে সর্বস্তরের মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং নির্মাণ কর্মীরা এবং যারা এখানে আর্কিটেক্ট আছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং সময়সূচি অনুসারে তাদের এই সমস্ত রকমের যে প্রচেষ্টা, এর মধ্য দিয়ে আমরা কিছুটা আমাদের সময়সূচি অনুসারে প্রাথমিক কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি গত 17 জানুয়ারি। আপনারা জানেন আমাদের কাছে খুব দুঃখের যে 2024-এ 17 জানুয়ারি এই শিলান্যাস করেছিলেন আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের নেতা সীতারাম ইয়েচুরি। তার কাছে তিনি বলেছিলেন 1 বছরের মধ্যে কাজটা অন্তত প্রথম কাজ সম্পন্ন করতে হবে। আমরা করেছি, কিন্তু তিনি গত 12 আগস্ট এই 2024-এ তাকে আমরা হারিয়েছি। স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমাদের এটা খুবই কাছে বেদনাদায়ক, কিন্তু তার কাছে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। আমি এখানে এক কথা বাড়াবো না, আমি শুধু আপনাদের কাছে বলছি এইটুকু যে আমাদের এই 17 জানুয়ারির পর আমাদের যে উদ্দেশ্য রয়েছে, যা আমরা ঘোষণা করেছি আপনাদের কাছে, আমরা আবার এই যতটুকু আপডেট করা হয়েছে সেইভাবে ফোল্ডার আজকে দিয়েছি। ইংরেজি বাংলা উভয় ভাষাতেই আছে। আপনারা দেখেছেন যে আমরা যেভাবে এই জমি 2010 সালের 1 নভেম্বর জমি নেওয়ার জন্য যে ট্রাস্টের প্রস্তাব হয়, তারপর তখনকার তিনি বোর্ড চেয়ারম্যান আবাসন মন্ত্রী গৌতম দেব, তিনি এই জমি 5 একর জমি আরোপ করেছিলেন। তার টাকা সব আমরা সেই সময় পেমেন্ট করেছি 4.15 লক্ষ টাকা। কিন্তু আমাদেরকে 9 বছর অপেক্ষা করতে হয়েছে 2011 পর এই জমি পজিশন পাওয়ার জন্য। এই মুহূর্তে পজিশন পেয়েছি, প্ল্যান ইত্যাদি স্যাংশনের পর আমরা কাজ শুরু করেছি, ধাপে ধাপে এই জায়গায় পৌঁছেছি। আপনাদের কাছে আমার আবেদন আমাদের যে এই প্রয়াসকে সফল করার জন্য এই গবেষণা কেন্দ্র গবেষণাপত্র আমরা প্রথম 17 জানুয়ারি দুটো প্রকাশ করেছি, আপনারা অনেকে সংগ্রহ করেছেন। আর আবার আমাদের যারা এই
গবেষণার কাজে নিয়োজিত আছেন, যুক্ত আছেন, দায়িত্বে আছেন, তারা আবার প্রয়াসী হয়েছেন আরো দুটি পেপার বের করবার জন্য প্রয়াস চলছে। আমাদের দিক থেকে আমরা দেখবেন এখানে গ্যালারি করেছি, সেটা 17ই জানুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি, কিন্তু গ্যালারির সবকিছু আমরা এখনো এখানে সাজাতে পারিনি, কারণ আমাদের যা জ্যোতি বসুর সংগৃহীত জিনিসপত্র রয়েছে, ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে, তা আমাদের সবটা এখানে সংকুলন হবে না। তার জন্য আমাদের দ্বিতীয় ধাপের কাজের সাথে সাথে আমরা আস্তে আস্তে সেগুলি আনছি। আপনারা দেখেছেন যে আমরা 17ই জানুয়ারি আমাদের প্রকাশ কারার যখন উদ্বোধন করলেন, সেই দিনই কিছু দুষ্প্রাপ্য ডকুমেন্ট আমরা এখানে হাজির করেছি। যত কাছে যা ছিল সেখানে আমাদের এখানে যখন চিফ মিনিস্টার তখন তিনি প্রেস সেক্রেটারি ছিলেন শরীর বন্দ্যোপাধ্যায়, তার কাছে সেটা খুব ভালোভাবে সুরক্ষিত ছিল এবং সেইটাই আমরা এখানে এসে এনে আমরা 17ই জানুয়ারি এখানে করেছি। আরো কিছু দলিল পত্র এইসব এখন নতুন করে আসছে। স্বাভাবিকভাবে এই সুযোগে আপনাদের কাছে বলা, এই জ্যোতি বসু সম্পর্কিত কোন দলিল পত্র এইসব যা থাকবে, যদি কারো কাছে থাকে সেটা আমাদের এখানে জমা দেবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বলতে হচ্ছে যে আপনারা দেখেছেন জ্যোতি বসু থাকতেই তখনকার পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে একটা এখানে জ্যোতি বসুর একটা মূর্তি তৈরি করা হচ্ছে, সেটা সুরক্ষা করেছেন। এতদিন এটা আসানসোলে ছিল, আমরা 17ই জানুয়ারির আগে এখানে আনি, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন পথের পাঁচালী। তো পথের পাঁচালী সেটা আমাদের এখানে এনে দিয়েছিলেন এবং আমরা এটা আছে। একটু কঠিন কাজ ছিল, আমরা মাঝখানে একটু সমালোচিত হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা এইচডি করে রক্ষণাবেক্ষণের কাজে এটা সঠিকভাবে রক্ষা করা যাচ্ছে। ফলে আমি এই দিক থেকেও যেমন পথের পাঁচালীর দায়িত্ব নিয়েছেন, পথের পাঁচালী আমাদের দিয়েছেন, এনেছেন, তাদেরও ধন্যবাদ জানাই। আর আগামী তদন্তের মধ্যে আমরা ইতিমধ্যেই সেমিনার করেছি গত 10ই জুন, এবং সেখানে আপনারা দেখেছেন সেটা পরিবেশ নিয়ে, বিশেষ করে সেটা হচ্ছে সুন্দরবনকে নিয়ে। 3 জন অধ্যাপক, 2 জন একজন ইউনিভার্সিটি, 2 জন যাদবপুর ইউনিভার্সিটি, একজন কলকাতা ইউনিভার্সিটি, এবং আমাদের বিজ্ঞান আন্দোলনে সৌরভ চক্রবর্তীর সঞ্চালনায় তারা খুব ভালো আলোচনা এখানে করেছেন। এই পক্ষেই আলোচনাটা হয়েছে। এরকম আরো আলোচনা চলবে, নানা বিষয়ে এই নিয়ে আমাদের চলছে। এইসব বিষয়ে আপনাদের মতামত থাকলে সেটা করবে। আর এখানে যেটা আমি কথা শেষ করবো যে আমাদের জলাশয়, যখন দেখছেন সারা রাজ্যে জলাভূমি ভরাট করছে, নানাভাবে বেআইনি কার্যকলাপ হচ্ছে, এই সরকার যেভাবে সমস্ত কাজ করছেন তার বিপরীত আমাদের চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন যে এইখানে আমরা একটা জলাশয় তৈরি করি। 41,000 স্কোয়ার ফিটের এই জলাশয় আমরা তৈরি করেছি এবং দেখবেন সেখানটা তাকে ঘিরে সবুজায়ন এবং পরিবেশের ক্ষেত্রে যে যে শর্ত আছে সেগুলি আমরা পূরণ করেই এগোচ্ছি। এটাও আমাদের একটা পদক্ষেপ। পাশেই একটা কুটি কটেজ আমরা তৈরি করেছি, যেটা এখানে যারা গবেষণা করবেন তারা এসে যাতে ওখানে থেকে সমস্ত তাদের গবেষণার কাজে যারা অন্যরা থাকবেন তাদের সাহায্য করতে পারেন, সেই জন্য আমরা এই লক্ষ্য নিয়ে করেছি। কিন্তু সবটার জন্য দরকার অর্থ। জ্যোতি বসু সারা জীবন 14 সালে জন্ম, 1936 সাল থেকে ওই লন্ডন 32-এর সেক্রেটারি থেকে শুরু করে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে তার জীবনটাকে উৎসর্গিত করে গেছে। এবং এখনকার সময়ে যার যার চ্যালেঞ্জ আসছে প্রতিটি ক্ষেত্রে, 46 সালে বিধায়ক হয়ে 46 সালের আগস্টে তখনকার বঙ্গীয় ব্যবস্থাপক সমিতির সভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তারপরে গান্ধীজির হত্যার পর, স্বাধীনতার পর তিনি যে বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তৃতা দিয়েছিলেন তার বক্তব্য আমরা যখন প্রচার করছি তখন, আর আজকে দেখুন এইগুলি আজকে কতটা প্রাসঙ্গিক, তখনই তিনি বুঝতে পারছেন। আর তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যখন বাবরি মসজিদ ভেঙেছিল, তখন তিনি কিভাবে সজোরে
এই রাজ্যে কালকে আমি বলছিলাম বাংলাদেশ থেকে পরাজিত তার জ্যোতি বসু সম্পর্কে তার স্মরণে যে পুস্তিকা বেরিয়েছে কয়েকটা, নারায়ণগঞ্জের একটা নির্দিষ্ট পুস্তিকা আছে, তারা বলছিলেন যে কিভাবে তিনি গোটা দেশে যখন চলছিল একটা গতি দাঙ্গার পরিস্থিতি আর এখানে সামলেছেন, তার সাথে তখনকার পরবর্তীকালে যে সরকার এই এই কাজে এই শক্তি তারা করছেন তাদের সম্পর্কে কি উক্তি করেছিলেন সেটা আজকে আমাদের কাছে পরিণামের বিষয়। আমি শুধু এইটুকু বলবো, আগামীকাল ধর্মঘট, এই ধর্মঘট সম্পর্কে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী থেকে অবসর নিয়েছেন, প্রতি বছরই মে দিবসের সমাবেশে তিনি বক্তৃতা করেছেন। 2008-এ মে দিবসের সমাবেশে তিনি যেতে পারেন, তখন তিনি একটা লিখিত বক্তব্য ওখানে পাঠিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন যে আপনারা কখনোই ধর্মঘটের অধিকার ছাড়বেন না, এমনকি বামফ্রন্টের সরকারের আমলেও। সুতরাং সেই ধর্মঘটের অধিকার তিনি পুলিশের ডিভিশনকে ধর্মঘট করার সংগঠন করার অধিকার তিনি দিয়েছেন। সরকারি কর্মচারী যারা ছাঁটাই হয়েছিল তাদের পুনর্বহাল করেছেন, সমস্ত রাজনৈতিক কর্মীদের মুক্তি দিয়েছেন, একেবারে যারা বিরোধী গৌরী কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত তাদেরকেও জেল থেকে মুক্ত করেছেন। তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তের উপর ভিত্তি করেই আমরা এই অধিকার রক্ষার আন্দোলনে এই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আজকে 12তম জন্মদিন যে আমাদের অনুষ্ঠান, আমাদের শপথ হচ্ছে আমাদের এই ভবন, এই কেন্দ্র হচ্ছে জ্যোতি বসুর স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা যে আমাদের লক্ষ্য আদর্শ হিসেবে ঘোষণা করেছি সেটাকে কার্যকরী করার জন্য সকল স্তরের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগোবো। আজকের অনুষ্ঠানের একটা দিক হচ্ছে আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাদের জ্যোতি বসু সম্পর্কে মতামত ভিডিও রেকর্ডযুক্ত করেছি। সেটা 17 জানুয়ারি থেকে শুরু হয়েছিল। গতকাল যখন এখানে আমরা এসেছি তখন পর্যন্ত এখানে ট্রায়াল হচ্ছিল যারা এই কাজ দেখাবে না, তারপরে একজনের নাম যুক্ত হয়েছে, আমরা অনেক চেষ্টা করছিলাম। সেটা আমাদের ছাত্র নেতা, সর্বভারতীয় ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, তিনি কালকে আমাদের কাছে সংগ্রহ করেছিলেন সর্বশেষ। সেটা যুক্ত করেই আপনাদের আজকে এখানে ভিডিও শো এখানে প্রদর্শন করা হবে। সেটা হচ্ছে ইরফান হাবিব। আমরা ইরফান হাবিবেরটাও শেষ পর্যন্ত আমরা যুক্ত করতে পেরেছি। আমরা আরো কিছু ব্যক্তি রয়েছে যেটা বিমানদার যোগাযোগ করেছিলেন অমর্ত্য সেনের, সেটা আগামী 3রা আগস্ট অমর্ত্য সেন কলকাতায় আসবেন, তখন তিনি এই তার বক্তব্যটা এখানে আমাদের সাথে রেকর্ড করাবেন, সেটা উনি ওখান থেকে আমাদের বলেছেন। সুতরাং বাকি যাদেরটা হয়েছে আপনারা দেখবেন, যদি আরো কোনো গ্যাপ থাকে, আপনাদের কোনো সলিউশন থাকে সেটা আপনারা দেবেন। এটা পরবর্তীকালে আজকে প্রথম ধাপ হচ্ছে 1 ঘন্টার মধ্যে হবে, আর বাকিটা পরবর্তীকালে আমরা উপস্থিত করি। আপনাদের সকলের সহযোগিতায় পাবো এই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠানে আপনারা সমস্ত রকম সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন দিয়ে নমস্কার জানিয়ে আমার আপনাদের সামনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চের নিজস্ব ওয়েবসাইট, যেটা উদ্বোধন করবে আমাদের এই সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ সেলিম।
হচ্ছে যে হ্যালো যে ওয়েবসাইট উদ্বোধন হলো সেটা হচ্ছে www.jyotibasu.net। www.jyotibasu.net NET। এখন আপনার সামনে বাবু হিন্দুস্তান মার্কে থাকতেন, তার পাশে থাকতেন নবনীতা দেখছেন, মানে পশ্চিম দিকে একজন সেকেন্ড পার্টি হচ্ছে নবনীতা দেখছেন। এখন এখানে নবনীতা দেখছেন জ্যোতিবাবু মারা যাওয়ার পর এই লেখা লিখেছিলেন এক প্রবন্ধে, তার নির্বাচিত অংশ আপনাদের সামনে পরিবেশন করবেন শ্রীমতী বিনা দেব। শ্রদ্ধেয় জ্যোতি বসু জননেতা ছিলেন। আর 112তম জন্মদিনে
আমি তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। নবনীতা দেব সেন জ্যোতিবাসু সম্পর্কে দুটো লেখা লিখেছিলেন, একটা মৃত্যুর আগে আর একটা মৃত্যুর পর। মৃত্যুর আগে লেখাটির নাম জ্যোতিবাসুর ফোর্স, আর মৃত্যুর পরে লেখাটির নাম পাল্টে গেছে পাড়া কেন, তিনি জানতেন। এই দুটো লেখা তো পুরোটা পাঠ করা সম্ভব নয়, কারণ অনেকটা সময় লাগবে। আমি কিছু টুকরো টুকরো অংশ নির্বাচিত করে একত্রিত করেছি এই দুটো লেখাকে, এবং খেয়াল রেখেছি যে নবনীতা দেব সেন তার কলমের আঁচড়ে জ্যোতিবাসুর যে উজ্জ্বল ছবিটি দেখেছিলেন সেটি যেন একটু লাভ না হয়। আর নবনীতা দেব সেন লেখার অংশ নির্বাচন করলেও তার একটি শব্দ আমি পাল্টাইনি, কারণ সে অধিকার আমার নেই। নবনীতা দেব সেন প্রতিও আমি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে পাঠ করছি। প্রস্তুতি ছিল না এমন নয়। গত 2 সপ্তাহ ধরে সারা ভারতবর্ষ এই কঠিন মুহূর্তটিকে সশস্ত্র চিত্তে এড়িয়ে চলতে চাইছে, তাই শখ লাগেনি, তবুও শোক লেগেছে। জ্যোতিবাবুর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, এটা ভাবতে অসুবিধা হচ্ছে। আমার জন্মস্থল, তার সঙ্গে অনিয়মিত দেখা সাক্ষাতে অভ্যাস ছিল তার কাছে স্নেহের প্রশ্রয় পাওয়ার। বাইরে কঠিন, কিন্তু তার কাছে লোকেরা সবাই জানে জ্যোতিবাবু ছিলেন খুব স্নেহপ্রদ মানুষ। আমাকে তিনি শৈশব থেকে বড় হতে দেখেছেন। হ্যাঁ, আমরা জ্যোতিবাবু পাড়ায় থাকি। সত্যি বলতে কি, আমরা ওদের বাড়ির খুব কাছাকাছি থাকি, একদম সামনের বাড়ি। তিনি আমার দাদা। না না, আমাদের লোকশিক্ষিত হয়, কে বললো হয় না? জ্যোতিবাবু এমন লোক নয় যে নিজের পাড়ার জন্য আলাদা ব্যবস্থা করবে। এই পাড়ায় যদি কোনো হাসপাতাল নেই যে লাইনটা টেনে বাড়িয়ে দেওয়া যাবে না, মুখ্যমন্ত্রীর জন্য কোনো আলাদা ব্যবস্থা করেনি সিএস। আজকাল অবশ্য তত অসুবিধে হচ্ছে না, আমাদের ইনভার্টার এসেছে, দুটো আলো, দুটো পাখা দিব্যি চলে। জ্যোতিবাবু বেচারি অবশ্য ইনভার্টার দেখিনি। উনি সন্ধ্যাবেলায় রোজই দেখতুম অফিস থেকে ফিরে দক্ষিণের বারান্দায় চেয়ারে বসে তাল পাতার পাখা গেড়ে গেড়ে হাওয়া খান। মা বলে, কি করবে, আমাদের ঘরে আলো জ্বলবে, লোকে বলবে ইনভার্টার। ওর ঘরে আলো জ্বললেই যে বলবে লোডশেডিং হয় না। বড় মেয়ে বললে, উনি তো বুদ্ধি করে আলোটা জেনে কেবল পাখাগুলো জ্বালাতেই পারে, লোকে জানতেই পারবে না 3 তলার ঘরে পাখা চললো কিনা। কিন্তু বুদ্ধিটা বোধহয় এসে মুখ্যমন্ত্রীকে দেয়।
গভর্নর হাউসে চলে যাওয়ার আগে অবধি ওদের এরকমই ব্যবস্থা চলছে। অনেক আগে আমার ছাত্র বয়সে মনে পড়ে জ্যোতিবাবু চুরি পাঞ্জাবি পরে কালো বিয়ার চালিয়ে পার্টি অফিসে। ওই সময় উনি স্নানের পরে নিজের গেঞ্জি টেঞ্জি ধুয়ে বেরিয়েও দিতেন নিজে। অবশ্য তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, কিন্তু জ্যোতি বসু বার এক লক্ষ্য ছিলেন। ব্যক্তি স্বাধীনতার বিশ্বাসী জ্যোতিবাবু নিজের বিশ্বাস অন্যের কাছে চাপিয়ে দেন না। আবার অন্য লোকে যে যাই করুক, ওর নিজের যা বিশ্বাস তা থেকে ওকে নড়ানো চায় না। সর্বসমক্ষে সে কথা ঘোষণা করতে ওর বাধা নেই। তাতে যদি সমালোচনা প্রাপ্ত মনে হয় তবু গম্ভীর জ্যোতিবাবুকে সরিয়ে করলেও ভয় পেতেন না। আমার বাচ্চারা তো আর হয় ভোটের জন্য প্রকাশ্যে গায়ে বাঁধছে, বাচ্চাদের গাল টিপে আদর করে বেড়াতে পারে, কিন্তু গোপনে কি ছোটদের বেশ পছন্দের করে। একে অতি ব্যস্ত মানুষ, তাই চট করে কোন রকম আবেগ প্রকাশ তার থাকতেও নেই। লোকে বুঝবে কেমন করে যে উনি শিশুদের ভালোবাসেন? আমি যখন বাপের বাড়িতে আসতুম, মেয়েরা আমার সঙ্গে বেড়াতে গেলে কমলদি বাচ্চাদের প্রায়ই ওদের বাড়িতে ডেকে দিতেন। বাচ্চারা ফিরে এলে মাঝে মাঝে শুনতুম দাদাও ওদের সঙ্গে গল্প করছে। চন্দনের বৌভাতে দিন প্রতিবাবু বরবর্তান ঘোরাঘুরি না করে এক জায়গায় বসে প্রতিদিন সন্তান করছিলেন। আমার ছোট মেয়েকে কোলে বসিয়ে আদর করে জিজ্ঞেস করলেন, আমি তো তোমার নাম জানি, কিন্তু তুমি আমার নাম জানো? আমার কন্যার ছোট্ট মুখটি এক ঝলক ওর দিকে তাকিয়ে নিয়ে বলল, তুমি তো জ্যোতি। এমন পাঠ করতে উত্তরে আমি শঙ্কু ছিল, আর সবাই বেশ উঠল। জ্যোতিবাবু নিজেও মজা করে হাসিতে চলছে। জ্যোতিবাবুর উঠোনে আমার বিয়ে হয়েছিল। জ্যোতিবাবুর বাড়ি আর তার দাদার বাড়ির মাঝখানে পাঁচিল ভেঙে দিয়ে ও পাশে পাহাড়ি সান্নাতের উঠোনের পাঁচিলও ভেঙে অনেকখানি জায়গা ফাঁকা করে নিয়ে মা বাবা ওইখানে স্বজন ভোজনের ব্যবস্থা করেছিলেন। জ্যোতিবাবুর উঠোনে আমাদের বিয়ের মণ্ডপ আর বরের আসন তৈরি হয়েছিল, আর সাজ্জাদ হোসেন সারাই দিয়ে বসেছিলেন। ওই বাড়ি আর আমাদের বাড়ি জুড়ে রাস্তার উপর দিয়ে একটা সেতু বানানো হয়েছিল, তলা দিয়ে গাড়ি যাতে যেতে পারে। আমার বড় মেয়ে অন্তরার বিয়ের সঙ্গেও জ্যোতিবাবুর একটি চমৎকার পরিসংখ্য হয়েছে। মনে পড়ে খুব মন কাপড় করছে। আমাদের বাড়িতে ওদের সই করা বিয়ে হলো। স্বজন ভোজন হবে শিক্ষা প্যালেসে। সেদিন প্রবল বৃষ্টি। আমরা বরকনেকে নিয়ে সেখানে যাচ্ছি, কিন্তু ভারীতে পুলিশ আমাদের গাড়িগুলি আটকে দিল। নিরাপত্তা রক্ষীরা যেতে দেবে না। মুখ্যমন্ত্রী যাচ্ছেন। যতই বলি তিনি আমাদের আমন্ত্রণেই যাচ্ছেন, আমাদের আগে যেতে দিন। পুলিশটি শোনে সুশীল সমাজের বার্তা। হাঁপাতে হাঁপাতে পৌঁছে দেখি আরো কয়েকজন জঙ্গি মানুষকে সঙ্গে নিয়ে জ্যোতিবাবু বসে আছেন।
আমাদের দেখে উঠে দাঁড়িয়ে এক মুখ হেসে গল্পটাকে বললেন, এসো এসো, ওয়েলকাম। এই যে তোমাদের রিসেপশন কমিটি এখানেই বসে আছে। আমরা যেমন বন্ধুদের বাড়িতে স্কুলে যাই, মন্ত্রীরাও যে তেমনই যান, তাকে জানতে পারতুম এই বাড়িতে না থাকবে। রোজ সকালবেলায় জ্যোতিবাবুর গাড়িতে একসঙ্গে মহাভারতে যাবেন বলে এসে পৌঁছে যেতেন মন্ত্রী যতীন চক্রবর্তী। তিনি তো শিবেরও নয়। যতীন বাবুকে সঙ্গে নিয়ে যাওয়া জ্যোতিবাবু তার নিত্য কর্মের মধ্যে ধরে নিয়েছিলেন। জ্যোতিবাবু রাজ্যপালের বাড়িতে সরকারি আবাসনে থাকতে চলে যাওয়ার পর থেকে তাকে খুব মিস করি আমরা এপাড়ার বাসিন্দারা। তারপরে ইন্দিরা ভবন ভেবেছিল অবসর নিয়ে হয়তো নিজের বাসভবনে ফিরে আসবেন, কিন্তু এলেন না। এতে আমাদের পাড়া বেশ একটু হতাশ হয়েছিল। এই বারান্দায় দাঁড়িয়েছিল সেদিন যতীনবাবু যেদিন এসেছিলেন তার পুরনো বাড়িতে কোনো একটি কাজে। আমাকে নিচে ডাকলেন। দুজনে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করেছি। প্রধানত দাদাই কথা বলছিলেন, খুব বিবশ দিন বদলের কথা। বিশ্বাসের বাড়িও ভেঙে দিল, সরকারের বাড়িটাও। এই পাড়াটাকে তো আর চেনা যাচ্ছে না। তোমাদের বাড়ি আর বল সাহেবের বাড়িটা ভাগ্যিস বাকি আছে, নইলে তো আমি পাড়াটাকে চিনতেই পারতাম না। এই বাড়িতে নামগুলো কেবল পুরনো বাসিন্দারাই জানে। কোনটা যে মল বাড়ি, কোনটা যে জলা বাড়ি বিশ্বাসের ছিল, কেউ জানে না। জানি এই শোকে কোনো মানে নেই, যেদিন তো দিতেই হবে। আর নষ্টরতা তার খাজনা নেই। বয়সকে অগ্রাহ্য করে তিনি অনেকদিন ধরে অনন্য মনোযোগে তার কর্তব্য পালন করেছেন, আমাদের রক্ষণাবেক্ষণ করেছেন। নেহাত স্বাস্থ্যের কারণে কিছুদিন যাবৎ তিনি রাষ্ট্র শাসনের কাজ আর রাজনৈতিক পদাধিকার থেকে ছুটি নিয়েছিলেন। কিন্তু অভিভাবকের পদ থেকে তো আর অবসর গ্রহণ করা যায় না। জ্যোতিবাবু তো ছিলেন শুধু আমাদের পাড়ার নয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গের মানুষের পিতৃ সহ অভিভাবক। এখন আপনাদের সামনে যদুবসু সেন্টার ফর সংস্কার এন্ড রিসার্চ তার সদস্য মোহাম্মদ সেলিম ধন্যবাদ বিমানদান। আজকে এই সংক্ষিপ্ত পরিসর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, সম্মানীয় যারা, প্রিয় যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই গোল বর্ষার মধ্যে তুমুল গরমে জয়মান মধ্যে দিয়ে আপনি এখানে হাজির হয়েছেন। যে বিসিএসএস তরফ থেকে আমরা আগেই ঠিক করেছিলাম যে সংক্ষিপ্ত অনুষ্ঠান, ছোট অনুষ্ঠান হবে এখানে এই ভবনের মধ্যেই, নির্মীয়মান ভবনে, বিদ্যালয় লাইব্রেরি ঘরে। আর আগামীকাল যেহেতু সাধারণ কর্মকাণ্ড আছে, অনেকেই ব্যস্ত থাকবেন,
সুতরাং সবাইকে ব্যতিগ্রস্ত হতে হবে। আমি প্রথমেই স্বতন্ত্র দ্বাদশ জন্মদিবস জ্যোতি বসু তার প্রতি আমার শ্রদ্ধা। আমরা আগে ঠিক করেছিলাম যে যতবার এখানে আমরা আসবো যাতে দেখি এই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন নতুন ধারা যুক্ত হচ্ছে এবং কিছুটা অগ্রগতি করছে। ইতিমধ্যে যে বিশেষায়নের সম্পাদক মহাশয় বলেছেন অর্থ সংকুলন হলে আরো কাজের গতি বাড়ানো যায়, কিন্তু এর মধ্যে কিছু সংযোজন হয়েছে। এই বছরই গোড়ায় 17 জানুয়ারি আমরা এখানে সবাই জড়ো হয়েছিলাম উদ্বোধন হয়েছিল ভবনে। এর মধ্যে লাইব্রেরি কাজ এগোচ্ছে, গবেষণা কাজ কিছুটা অগ্রগতি ঘটেছে, আরো বাড়াতে হবে এবং এই ক্যাম্পাস তারও কিছু আনুষঙ্গিক কাজ সেগুলো গড়ে উঠেছে। আজকেও দেখলেন এখানে উপস্থিত থেকে কয়েকজন অর্থ সাহায্য করলেন। গত 2 মাস ধরে আমরা বিশেষ অভিযান গোটা রাজ্য জুড়ে সাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছি। কিন্তু এরপরে আবার 26-এ আমাদের বিধানসভা নির্বাচন আছে, সে কাজে আমাদের অনেক বেশি লিপ্ত হতে হবে এবং তার জন্য অর্থ সংগ্রহ করতে হবে। তাই আপাতত আমরা যতটা পারছি রসদ সংগ্রহের কাছ থেকে ত্বরান্বিত করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কাজ থেমে থাকবে না, আপনারাই কাজ থেমে থাকতে দেবেন না, আমাদের এগিয়ে যেতে হবে। আজকে দাঁড়িয়ে অনেককেই দেখছি জ্যোতি বসুর নাম স্মরণ করছে, যারা তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও তাকে গালাগাল না দিয়ে জল স্পর্শ করতেন। তাকে মানে ব্যক্তিগতভাবে তাকে গাল দেওয়ার কোনো বিষয় ছিল না, তার রাজনীতি, তার মতাদর্শ, তার চিন্তা, তার ভাবনা, তার এই রাজ্যকে তিল তিল করে গড়ে তোলা। দেশভাগ পরবর্তী আমাদের দারিদ্র পীড়িত, বুভুক্ষ, অন্নাভাব, অর্থাভাব, কর্মের অভাব, সেখানে দাঁড়িয়ে জ্যোতি বসু রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সমাজের বিভিন্ন অংশের দাবি দাওয়াকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। গড্ডালিকা প্রভায় না ভাসিয়ে দিয়ে প্রতিবাদে প্রতিরোধে সামিল করেছেন গ্রাম শহর নগরপ্রান্তরের মানুষকে, খেটে খাওয়া মানুষকে। যখন দায়িত্ব পেয়েছেন রাজ্যকে যেমন তিল তিল করে গড়ে তুলেছেন, আজকে রাজ্যের দায়িত্ব তার স্মৃতিতে নিবেদিত এই প্রতিষ্ঠানকে তিল তিল করে গড়ে তোলা। এটা শুধু তার জন্য তো নয়, তার নামাঙ্কিত, কিন্তু আসলে আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের দর্শন, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, এই সমস্ত ক্ষেত্রে আরো অন্যান্য বিভাগে আমরা কোন অবস্থায় আছি সেই কারণগুলো খুঁজে বার করা, সাফল্যের কারণগুলো, অধঃপতনের কারণগুলো, এবং তার উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলা গড়ে তোলার জন্য একটা দেশ যেখানে দাঁড়িয়ে মানুষ জাত পাত ধর্ম বর্ণ ভাষা ভিত্তিতে একের উপরে অন্য মত চাপিয়ে দেবেন, মেজরিটেরিয়ানিজমের নাম করে, বহু সংখ্যকবাদের নাম করে জোর যার মুলুকদার করবেন। এটা একটা দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে এবং আমাদের দেশে গত কয়েক দশক ধরে আমরা দেখছি ধারা তৈরি হয়েছে। এটা নতুন না। মার্কস যখন জন্মেছেন, মার্কস যখন কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছেন, তখনই ফরাসি দেশে এরকম একটা দর্শন ছিল যেখানে দাঁড়িয়ে আইনের শাসন বলে কিছু থাকবে না, আইনের বইতে আইন থাকবে, কিন্তু বাস্তবে জোর যার মুলুকদার। খুব জনপ্রিয় হয়নি তখন, কিন্তু ক্ষমতাশালী, বলশালী, প্রবল প্রতিপত্তি যারা আছে, আধিপত্য যারা আছে, তাদের পক্ষে অর্থাৎ দক্ষিণ পন্থার একটা চূড়ান্ত বই প্রকাশ ছিল। আজকে দাঁড়িয়ে ট্রাম্প থেকে আরম্ভ করে, মোদি থেকে আরম্ভ করে যখন মমতাকে দেখি এবং আমাদের আশেপাশের দেশগুলোকে যখন দেখছি, আমরা দেখছি ওই নাম না করলেও, ওই মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করেও সেই মতবাদের অনুসারীরা
তারা এই জোরজার মুলুকদার, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছিল, তার তত্ত্বটাই ছিল যে আইন আইনের মতো থাকবে আর আমরা আমাদের লাইনে চলবো। প্রতিনিয়ত দেখবেন এই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, কোনো রাজনৈতিক তকমা না দিয়ে, কোনো মতাদর্শের পোশাকি আবরণ না দিয়ে, খুবই একেবারে নিচু স্তরে এবং খুবই গোদা গোদা হবে। এই যে কসবা ল কলেজ যখন ঘটনা দেখি আমরা, বা ল কলেজ কেন বলবো, যখন আর্টিকল দেখলাম, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমাদের বাংলায় দেখি, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, উত্তর ভারতে, পশ্চিম ভারতে, পূর্বোত্তর ভারতে যখন দেখছি আমরা যে কিভাবে এই রকম একটা নতুন রাজনীতির আবিষ্কার করা হয়েছে বা পুনরাবিষ্কার করার চেষ্টা করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের জ্যোতি বসুকে স্মরণ করতে হয়। আবার যারা ইতিহাসকে বিকৃতি করছে, তারা এখন দেখলাম আমাদের রাজ্যে যখন এই উগ্র তাদের যে মনোবাসনা, গোটা দেশকে যেভাবে একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা খাটিয়ে অঘোষিত জরুরি অবস্থা করে, যেখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এবং উগ্র যাত্রাবিমান তৈরি করে সাংস্কৃতিক রাষ্ট্রবাদের নাম করে যারা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সম্প্রীতি, তাকে নষ্ট করতে উদ্যত, তারা এখন জ্যোতি বসুকে ইনভোক করছে গত কয়েকদিন ধরে দেখছি। খুবই স্বাভাবিক, কারণ তাদের যে জিনিসপত্র তারা বিক্রি করতে চাইছে সেটা পশ্চিমবঙ্গে অনেকটা অবিকৃত থেকে যাচ্ছে। আসলে অবিকৃত ভাবে কয়েদি তারা কিছুতেই